স্ট্রং দুটো পয়েন্ট বলবো। একটা পয়েন্ট বলবো যে এটার পিছনে কি কোনো সায়েন্স আছে, কোনো রিসার্চ আছে, কোনো গবেষণা আছে যে রিলেশনশিপ ম্যানেজ করা আমাদের শিখতে হবে এবং রিলেশনশিপ আলটিমেট প্রায়োরিটি। এটার আমি একটা স্টোরি শেয়ার করব, রিয়েল। আর একটা শেয়ার করবো যে যদি না ম্যানেজ করি তাহলে কি কোনো ক্ষতি আছে, কোনো প্রবলেম আছে, না থাকলে এত ঝামেলা করার কি দরকার। সো আমি দু জায়গা থেকে দেখবো যে যদি রিলেশনশিপ ম্যানেজ করতে আমি ফেল করি তাহলে কি হবে, আর আমি যদি রিলেশনশিপ ম্যানেজ করি, ওয়েল ম্যানেজড হয়, আমি যদি গুড ম্যানেজার হয় ইন টার্মস অফ রিলেশনশিপ, তাহলে কি হবে। তো প্রথমে আমি ভয়ঙ্কর জায়গাটা বলি। পৃথিবীর বেশিরভাগ মানুষ, পৃথিবীর বেশিরভাগ দেশে এবং উন্নত দেশগুলো, সেই দেশগুলোর মূল প্রবলেম কি, কি ধরনের প্রবলেম, এক একটা দেশে এক এক রকম প্রবলেম আছে, কিন্তু একটা কমন প্রবলেম আছে যেটা আমরা গবেষণা করলে, একটু গুগল করলেই পাই, আমাদের গবেষণা করতে হবে না, গুগলে প্রচুর গবেষণার রেজাল্ট পাওয়া যাবে যে পৃথিবীতে কোন ধরনের সমস্যা আমরা সব থেকে বেশি প্রবলেম ফেস করছি। তুমি শুনবা যে হাঙ্গার, তুমি শুনবা সেক্সুয়াল অ্যাবিউজ, তুমি শুনবা রিফিউজি, ওয়ার, এরকম অনেক রকম প্রবলেম শুনবা, কিন্তু একটা প্রবলেম সব জায়গাতে সব দেশে কমন। হোয়াট ইজ দ্যাট? সেটা হচ্ছে ডিপ্রেশন, ডিজিজ অফ ডিপ্রেশন। এই কোভিডের থেকে অনেক বেশি, ক্যান্সারের থেকে অনেক বেশি। এক্সপেক্ট করা হচ্ছে 2028 সালে টোটাল যে রোগবালাই হবে পৃথিবীতে, সেই রোগবালাইয়ের 68% রোগবালাই হবে ডিপ্রেশন রিলেটেড, মেন্টাল হেলথ রিলেটেড। এখন প্রশ্ন করা হলো, যখন এরকম রিপোর্ট আসছে যে ডিপ্রেশন অ্যান্ড মেন্টাল হেলথ রিলেটেড প্রবলেম ইজ বিকামিং হায়ার, এবং এটাই ডমিনেট করবে সারা পৃথিবীর, উন্নত অনুন্নত, কম দরিদ্র বেশি দরিদ্র, সব দেশে এটা কমন একটা প্রবলেম, যেটা অলরেডি মোর দেন 50% টোটাল রোগ বালায়। ইভেন ক্যান্সারও এটাকে ধরতে পারে নাই, কোভিডও ধরতে পারে নাই, এত বেশি মানুষ আমরা আক্রান্ত। ইভেন কোভিডের রিজনও ওই মেন্টাল হেলথ রিলেটেড প্রবলেমের মধ্যে আমরা আছি। এবার যদি আমরা আবারও সার্চ করি, রিসার্চ করি ইন গুগল, যে ওয়াই, যে এই যে ডিপ্রেশন, এই যে মেন্টাল হেলথ ওয়েলবিং এর যে ঘাটতিটা হচ্ছে, এটা কেন হচ্ছে, যেহেতু আমরা কিউরিয়াস সোল, আবার প্রশ্ন করব গুগলে। এবং শুধু আমার কথা ধরে না, তোমরাও প্রশ্ন করবা এই সেশন শেষে, তাহলে কনফিডেন্সটা আরো বাড়বে যে আমি আজকে যে সেশনটা করলাম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফর মাই লাইফ, ফর দ্য পিপল অ্যারাউন্ড মি। আবার যদি প্রশ্ন করি যে রিলেশনশিপ, সরি, এই ডিপ্রেশন রিলেটেড বা মেন্টাল হেলথ রিলেটেড রোগবালাই কেন বেশি এবং এটা সব দেশ কেন ফেস করছে, এটার মূল কারণটা কি? অনেকগুলো রিজন আছে, চাকরি নাই, বেতন নাই, টাকা কম, আরেকজন আক্রমণ করছে, এরকম প্রচুর রিজন আছে। এই রিজনগুলোর মধ্যে টপ রিজন, এক নাম্বার রিজন কোনটা, যে রিজনের কারণে আমাদের ডিপ্রেশন অ্যান্ড মেন্টাল হেলথ সব থেকে বেশি বিঘ্নিত হয়, ডিপ্রেশন বেশি হয়, সেটা হচ্ছে রিলেশনশিপ। রিলেশনশিপ মানে হচ্ছে ডিসফাংশনাল ব্রোকেন রিলেশনশিপস, ইদার উইদিন দ্য ফ্যামিলি, বাবা মার মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে নিকট, অথবা নিজের রিলেশনশিপটা ব্রোকেন, ইদার ফ্যামিলি পার্সনের সাথে, অথবা বন্ধুর সাথে, অথবা পটেনশিয়াল যার সাথে আমার সারা জীবন ইহকাল এবং পরকাল কাটাতে হবে এমন মানুষটার সাথে উই আর ইন আ ব্রোকেন সিচুয়েশন। এটা হচ্ছে সারা পৃথিবীর স্টোরি, যে রিলেশনশিপ রিলেটেড প্রবলেমের কারণে আমরা ডিজিজে আক্রান্ত, সেই ডিজিজটা হচ্ছে ডিপ্রেশন। এই ডিপ্রেশনের ফলে কি হচ্ছে, কেউ কেউ আমরা ম্যানেজ করতে পারছি ডিপ্রেশন, আলটিমেটলি রিলেশনশিপ ম্যানেজ হচ্ছে না, এই হালকা ম্যানেজ হয়ে আপ ডাউনের মধ্যে চলছে। কেউ কেউ আমরা এটাকে ফ্রাস্ট্রেশনে নিয়ে যাচ্ছি, চরম একা ফিল করছি, এবং লোনলিনেস স্কিলস, আলটিমেটলি আমরা সুইসাইডাল অ্যাটেম্প্ট নিচ্ছি। কতখানি ইম্প্যাক্ট ফেলছে চিন্তা করেন, বাংলাদেশ এখন প্রতিদিন 28 জনেরও বেশি সুইসাইড করে, তার মধ্যে রিলেশনশিপ রিলেটেড কেস মোর দেন 50%। তার মানে এটা একটা ভয়ঙ্কর বিষয় যে আমরা যদি রিলেশনশিপ ম্যানেজ করতে ব্যর্থ হই তাহলে অনেক মারাত্মক আমাদের হুমকির সম্মুখীন হতে হবে। এবার আসেন বাংলাদেশের আমার একটা বন্ধুর সাথে কথা হচ্ছিল, উনি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট জাজ একটা জেলার। তো ওর সাথে অনেক ডিটেল আলোচনা করছিলাম যে কেমন প্রফেশন, কি ধরনের কেস আসে। তো আমি যখন প্রশ্ন করলাম কোন ধরনের কেস সব থেকে বেশি আসে, সো উনি বললেন না যে এটা আমিও আগে ভাবিনি যে এরকম পরিস্থিতি, বাট আমি জয়েন করার পর থেকেই আমাকে সব থেকে বেশি যে কেসগুলো হ্যান্ডেল করতে হয় সেটা হচ্ছে ডিভোর্স কেস, রিলেশনশিপ রিলেটেড কেস, পারিবারিক যে প্রবলেম সেগুলো রিলেটেড কেস। চিন্তা করো, তাহলে বাংলাদেশেও বলছি আমরা এরকম অবস্থা। কিছুদিন আগে আমরা ইত্তেফাক এবং প্রথম আলো রিপোর্ট পড়লাম যে বাংলাদেশে 8 গুণ বা 10 গুণ বেড়ে গিয়েছে বিগত 10 বছরের থেকে ডিভোর্স রেট, বৃদ্ধাশ্রম বেড়ে গিয়েছে,
হতাশা বাড়ছে, ইয়াংরা ডিসকারেজ হচ্ছে টু গেট ম্যারিড। তো এরকম রিপোর্ট ইত্তেফাকেও দেখলাম। তার মানে আমরা গ্লোবাল যে একটা প্রবলেমের মধ্যে আছি সেটা বাংলাদেশে অ্যাফেক্টেড জানলাম, সে কারণে আমরা রিলেশনশিপ ম্যানেজমেন্ট শিখবো। এটা ব্রেইনকে আমরা মেসেজটা দিয়ে রাখি, তাহলে ব্রেইন নেক্সট যে আলোচনাটা করব সেটাকে শক্তভাবে নেবে, চিরস্থায়ীভাবে নেওয়ার চেষ্টা করবে। অ্যান্ড আই উইল এক্সপেক্ট ইউ উইল টেক নোটস। নোট না নিলে আজকে সেশনটা এখানেই শেষ হয়ে যাবে। সো চলো, আমি বলছিলাম যে আমি প্রথমে বলবো যে না হলে কি প্রবলেম ম্যানেজমেন্ট, সেটা আমি বলে নিলাম যে রিলেশনশিপ ম্যানেজমেন্ট ব্যর্থ হলে আমাদের ফিউচারটা কত ডেঞ্জারাস হতে পারে। এবার আসো আমি বলি যে আসলে রিলেশনশিপ ম্যানেজমেন্ট অত্যন্ত জরুরি আমাদের জীবনের জন্য। লেখাপড়া যেমন জরুরি, ভাত খাওয়া যেমন জরুরি, বিয়ে করা যেমন জরুরি, তামিলনাড়ু মুভি দেখা যেমন জরুরি, সে চরম ফাইট করে হেব্বি ভাল লাগে, এইসব যেমন এন্টারটেনমেন্ট যেমন জরুরি, তো রিলেশনশিপ ম্যানেজমেন্টও জরুরি। এটা কে বলছে, কিভাবে বলছে? হার্ভার্ড ইউনিভার্সিটির সাইকোলজি ডিপার্টমেন্ট এরকম অনেক বিষয়ে সাজেশন দিয়ে থাকে যে তুমি এইটা করলে মেন্টাল হেলথ ভালো থাকবে, ওটা করলে ভালো থাকবে। তো ওরা চাইলো যে আমরা মানুষের একটা ভালো জীবন, হ্যাপি অ্যান্ড হারমোনিয়াস, লাভলি, পিসফুল লাইফ হতে গেলে কি হবে, কি কি করতে হবে, আমরা একটা সাজেশন দিতে চাই। সো লেটস হ্যাভ আ রিসার্চ। আমরা অনেক মানুষকে জিজ্ঞেস করব, তারা যে বেশিরভাগ মানুষ যে উত্তরটা দেবে সেটা আমরা বলবো রিকমেন্ডেড। তোরা জিজ্ঞেস করা শুরু করলো, বেশিরভাগ মানুষ বলছে টাকা টাকা টাকা, 80%-এরও বেশি মানুষ। কিছু মানুষ বলছে ফেম, খ্যাতি। তো ওরা আবার যার টাকা আছে, মানে কত টাকা, তো মিলিয়নার, বিলিয়নিয়ার। সো যারা আবার মিলিয়নার বিলিয়নিয়ার তাদেরকে জিজ্ঞেস করছে যে হোয়াট মেক্স আ গুড লাইফ, কি থাকলে আপনি ভালো থাকবেন বা ভালো থাকেন ইউজুয়ালি। সে কিন্তু টাকার কথা বলতেছে না। আবার ওই মুহূর্তে একজন ইন্ডিয়ান অ্যাক্টর পাবলিক স্পিকিং এ বলেছিল, আমার যদি ক্ষমতা থাকতো তাহলে আমি প্রত্যেকটা ইন্ডিয়ানকে একদিনের জন্য হলেও ধনী বানিয়ে দিতাম, মানে মহেন্দ্র সিং ধোনি না, রিচ বানিয়ে দিতাম, আর বিখ্যাত বানিয়ে দিতাম, এবং বুঝিয়ে দিতাম খ্যাতি এবং টাকার মধ্যে সুখ নেই। এমন একজন মানুষ বলছে এটা, যার এই দুটোই আছে। তার মানে কি, এটা একটা এভিডেন্স। আমরা অনেকেই মনে করি যে টাকা থাকলে সুখে থাকবো, টাকা ইজ এ রিজন, বাট টাকা থাকলেই সুখে থাকবো দিস ইজ নট আ গ্যারান্টি, নেভার। যাদের টাকা আছে তারা বলছেন। সো ওই মুহূর্তে হার্ভার্ড ইউনিভার্সিটি পাজলড হয়ে গেল যে টাকা যাদের নাই তারা বলছে টাকা থাকলে সুখে থাকবো, ভালো জীবন হবে, টাকা যাদের আছে তারা বলছে এটা দিয়ে সুখ হয় না, উই নিড সামথিং এলস। তো তারা বললো চলো ইনভেস্টিগেট করি লাইফ। ওরা 75 বছর দীর্ঘ সময় ধরে 528 জনের জীবন ইনভেস্টিগেট করে, গবেষণা করে, অবজার্ভ করে, নোট নেয় এবং দেখার চেষ্টা করে ওরা জীবনের কোন মুহূর্তগুলোতে সব থেকে সুখে থাকে এবং কারা কম্পারেটিভলি এই 528 জনের মধ্যে সুখে থাকে। ওর মধ্যে ধনী, দরিদ্র, কালো, লম্বা, বেটে, সাদা, সব ধরনের মানুষ ছিল। দেখা গেল রেজাল্টটা প্রকাশ করার সময় যে ইট ইজ নাথিং বাট রিলেশনশিপ। তোমরা আগেও আজ করতে পারছিলা যে যেহেতু আজকে সেশনটা রিলেশনশিপ নিয়ে, এবং যিনি প্রকাশ করছিলেন রেজাল্টটা উনি বলছিলেন আমরা হাইপোথেসিস থাকে রিসার্চের আগে যে এটা হয়তো হবে, কিন্তু আমাদের হাইপোথেসিসের মধ্যে এটা ছিলই না। কিন্তু আমরা ফাইনালি দেখলাম দিস ইজ নাথিং বাট রিলেশনশিপ, রিলেশনশিপ অ্যান্ড রিলেশনশিপ, উনি 3বার উচ্চারণ করেছেন। ইট মেক্স আ গুড লাইফ। কিন্তু রিলেশনশিপ থাকলেই হইব না, রিলেশনশিপ হতে হবে হ্যাপি অ্যান্ড হারমোনিয়াস। Happy and harmonious relationship makes a good life, makes a happy and peaceful life. তাহলে আমরা রিলেশনশিপ ম্যানেজমেন্ট কেন শিখবো? দুটো স্ট্রং রিজন। ডিপ্রেশন, আনহ্যাপিনেস থেকে বাঁচার জন্য, যেটা পৃথিবী মানে আগ্রাসন করেছে, যেটা আমিও আক্রান্ত হতে পারি বিকজ অফ ডিসফাংশনাল রিলেশনশিপ, আনম্যানেজড রিলেশনশিপ। সেখান থেকে বাঁচতে হবে আমাকে বাঁচাতে হবে, আমার সন্তানকে বাঁচাতে হবে, পরিবারকে বাঁচাতে হবে, আমি যে টিমে কাজ করব, যেখানে আমি সাপোর্ট করবো অর্গানাইজেশন, তাদেরকে বাঁচাতে হবে এবং তাদের সাথে ক্রিয়েট করতে হবে হারমোনিয়াস রিলেশনশিপ। কেন? বিকজ অফ মাই হ্যাপিনেস। আমি যদি সেলফিশ হই, আমি যদি শুধু আমার ভালোই জানতে চাই, তাহলে আমাকে সব থেকে বেশি যে কাজে ইনভেস্ট করতে হবে টাকা ইনকাম ছাড়াও, সেটা হচ্ছে ম্যানেজিং রিলেশনশিপ, ক্রিয়েটিং হ্যাপি অ্যান্ড হারমোনিয়াস রিলেশনশিপ। আমি জানি না তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা, কেউ একজন কনফার্ম করবো? শাবাশ, থ্যাংক ইউ। সো রিলেশনশিপ ম্যানেজমেন্টের অনেকগুলো স্টেপ আছে, তার মধ্যে সব থেকে প্রয়োজনীয় বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। তার মানে এই না ইউ উইল বিকাম এক্সপার্ট ইন রিলেশনশিপ ম্যানেজমেন্ট ফ্রম টুডে, একদমই না। আমাদের আরো অনেক কিছু শিখতে হবে। আই উইল ফোকাস আ পার্টিকুলার এরিয়া, যেটা আমি বলি যে প্রাইমারি, বটম লাইন।
রিলেশনশিপের জন্য অনেক কিছু প্রয়োজন হয়, অনেক কিছু। ওই তোমার কোয়ালিটি টাইম দেওয়া থেকে শুরু করে সো মেনি থিংস। বাট রিলেশনশিপে একটা মানুষের সাথে আরেকটা মানুষের যখন হয়, দুটো মানুষের রিলেশনশিপ, এটা কোনোভাবেই বায়োলজিক্যালি হয় না যে দুজন হ্যান্ডশেক করে ধরে রাখবে তার মানে রিলেশনশিপ শক্তিশালী হবে, দুজন এরকম করে ধরে রাখবে তাহলে রিলেশনশিপ শক্তিশালী হবে, সরি এটা মনে হয় কাটটি, সো এরকম করবে তাহলে কাটটি হয়ে যাবে। বিষয়টা একদমই তা না। বিষয়টা হচ্ছে উই নিড সামথিং এলস টু ক্রিয়েট অ্যান্ড ফিল রিলেশনশিপ বিটুইন ইউ অ্যান্ড মি, রিলেশনশিপ বিটুইন প্যারেন্টস অ্যান্ড চিলড্রেন। এই জিনিসগুলা কি? সেই জিনিসগুলোর নাম হচ্ছে বেসিক্যালি ফিলিং। আমরা একটা মানুষের সাথে আরেকটা মানুষ রিলেশনশিপে থাকি, রিলেশনশিপ ফিল করি থ্রু ফিলিংস, অনুভূতি দ্বারা। সেই অনুভূতিগুলা অনেক রকম আছে, পৃথিবীতে থাউজেন্ডস অফ অনুভূতি আছে এবং এগুলা হিউম্যান টু হিউম্যান ভ্যারি করে। কিন্তু রিলেশনশিপে 9টা ফিলিং আছে, আমি বলছি 9 ফিলিংস। যেই 9 ফিলিংস দুটো মানুষের মধ্যে রিলেশনশিপকে স্ট্রঙ্গার করে, শুধু স্ট্রঙ্গার করে না, ফর্ম করে, টেকসই করে এবং টিকিয়ে রাখে। এই 9টা ফিলিং এর মধ্যে একটা ফিলিংও যদি মিসিং থাকে, বেসিক্যালি রিলেশনশিপ নড়বড় করে, ব্রেকআপ হয় এবং রিলেশনশিপ প্রোডাক্টিভ হয় না। রিলেশনশিপ থাকা মানেই কিন্তু রিলেশনশিপ হারমোনিয়াস অ্যান্ড হ্যাপি, মিউচুয়ালি হ্যাপি তা না। রিলেশনশিপকে ফাংশনাল করতে হয়। সেই ফাংশনাল রিলেশনশিপ, হ্যাপি রিলেশনশিপ, সাস্টেনেবল রিলেশনশিপ করার জন্য উই নিড 9, 5 আর 4-এ 9টা ফিলিং, যেটা আমি তাকে ট্রান্সফার করব, সে আমাকে ট্রান্সফার করবে। সে আমাকে ট্রান্সফার করতে ব্যর্থ হলেও আমি হব না, কারণ আমার এই 9টা ফিলিং দিয়ে সে অটোমেটিক্যালি ফিল করা শুরু করবে যে উই আর ইন এ রিলেশনশিপ অ্যান্ড উই হ্যাভ রেসপন্সিবিলিটিস, অ্যান্ড এই রিলেশনশিপ প্রডিউস করবে হ্যাপিনেস। সেই 9টা ফিলিং এর মধ্যে 1 নাম্বার ফিলিং হচ্ছে ট্রাস্ট। ট্রাস্ট, বিশ্বাস। আমি এই ট্রাস্টকে এক্সপ্লেন করার আগেও তোমরা যারা আমার সাথে আগে কখনোই সেশন করনি, এরকম মানুষগুলোর সাথে আমি শুনতে চাই, নতুন বন্ধু, যে হোয়াট ক্যান বি আদার ফিলিংস। এই 9টার মধ্যে ট্রাস্ট ছাড়া আর বাকি 2-1টার নাম কি বলা যাবে? আর কি হতে পারে? গেস। রেসপেক্ট। এবং হ্যাঁ, এই 9টার মধ্যে রেসপেক্ট একটা। আর কোনোটা গেস করা যাবে? ইমপ্যাথি। ইমপ্যাথি কোনো ফিলিং না। লয়্যালটি ইজ আ ফিলিং, বাট এটা একটা ক্যারেক্টারিস্টিক্স যেটাও এক্স্যাক্টলি 9টার মধ্যে নাই। বাট এমপ্যাথি অবশ্যই অবশ্যই দরকার। আমি বলি যে এমপ্যাথি তৈরি হয় যদি এই 9টা ফিলিং থাকে, লয়্যালটি তৈরি হয় যদি এই 9টা ফিলিং থাকে। এই 9টা ফিলিং কাইন্ড অফ আ বেস। সো এই দুটোকে একসেপ্ট করা গেল না 9টার মধ্যে। সরি, লাভ। লাভ এই 9টার মধ্যে একটা ফিলিং, রাইট। Honesty is not a feeling. Honesty is a characteristics, quality of human. But good try, Cypher. আমরা 3টা পেয়েছি, ট্রাস্ট, রেসপেক্ট, লাভ, এনিথিং এলস। এখনো 6টা বাকি। সব থেকে বেশি যে বলতে পারবে তার জন্য পুরস্কার তন্ময় দেবে। পুরস্কার তন্ময়, গেট রেডি। ট্রাই, কিপ ট্রাইং। আমি আরো 1 মিনিট ইনভেস্ট করতে চাই। আন্ডারস্ট্যান্ডিং কি? এটা মানে কিসের আন্ডারস্ট্যান্ডিং ইমরান? বুঝতে পারা, কিন্তু আমাদের আন্ডারস্ট্যান্ডিং বলছে অ্যাবাউট হিউম্যান। আমরা একটা হিউম্যানকে আর একটা হিউম্যান বুঝতেই পারবো না। ইটস কোয়াইট নট পসিবল বিকজ এভরিওয়ান ইজ ইউনিক। আমরা যখনই মনে করি, প্রেম করার সময় বিশেষ করে ইমরান, যে ওর সাথে আমার খুব আন্ডারস্ট্যান্ডিং, খুব না মিলে যায়, সে কারণে না আই ক্যান লিভ মাই ফ্যামিলি অ্যাজ ওয়েল, আই ক্যান লিভ মাই প্যারেন্টস অ্যাজ ওয়েল। এতই মেলে, আমাদের আন্ডারস্ট্যান্ডিং এতই ভালো, ওর সাথে আমি সুখে থাকবো। তো বিয়ের পরে দেখা যায় তাদের আন্ডারস্ট্যান্ডিং কিচ্ছু মেলে না। যেগুলা মিলতো ওগুলা হচ্ছে 20%, আর 80%-এরও বেশি মেলে না। তখন তারা ডিসিশন নেয় ডিভোর্সের, অনলি বিকজ একটা ফেক ধারণার কারণে যে উই হ্যাভ আন্ডারস্ট্যান্ডিং, ওয়াও ওরও ওই হলো পছন্দ, ওয়াও আমার না বলা কথা বলে বুঝে চাইছে। এইসব ফালতু বিষয়টা হয় না রিয়েলিটিতে। ফালতু কেন বলছি? বিকজ এটা তো রিয়ালিটি যে আমাদের প্রত্যেকের এই থাম প্রিন্ট, যেটাকে আমরা বায়োমেট্রিক সাইন বলি,
আহ, সেটা কিন্তু ইউনিক। সেই কারণে আমরা প্রত্যেকেও ইউনিক, এটা এটা নিয়ে কারো ডাউট নাই। আর এই ইউনিক হওয়ার কারণে আমরা একজন আরেকজনকে কোনোদিনই বুঝতে পারবো না এবং আমাদের বোঝার মিল হবে না। আর আমরা এই ভুল মিলটাই খুঁজতে চাই, যে কারণে আলটিমেটলি 2-1 বছর পরে সমস্যাটা হয় ডিভোর্স বা ব্রেকআপ। ইমরান, ডু ইউ এগ্রি অর নট? জি yes, স্যার। জোর করে এগ্রি করাচ্ছি আমি, যদি সময় নেই। বাট আমরা আরো যদি আলোচনার সময় পাই, যে আন্ডারস্ট্যান্ডিং এর এই অভাবে অনেকে রিলেশনশিপ করি না, বা আন্ডারস্ট্যান্ডিং এর এই সুবিধায় রিলেশনশিপ করি, দুটোই ভয়ঙ্কর। আন্ডারস্ট্যান্ডিং রিলেশনশিপে মেজর কোনো ভূমিকা পালন করে না। যদি কোনো কোনো জায়গায় আমরা বুঝে যাই দুজন দুজনকে, ওটা এক্সেলারেট করে, দুর্দান্ত হয়। কিন্তু আন্ডারস্ট্যান্ডিং রিলেশনশিপ ফর্মও করে না, রিলেশনশিপ ব্রেকও করে না, যদি না এটার উপরে হেভিলি আমরা মিসআন্ডারস্ট্যান্ড করি। Understanding is a great misunderstanding. Kindness is a again act mixed with these 9 feelings. Kindness এর 9টার মধ্যে যুক্ত না, but definitely kindness is another important feeling or act, I can say. সারপ্রাইজ। সারপ্রাইজ তো দুর্দান্ত বিষয়, সারপ্রাইজও ফিলিং নাইস দেখ, বাট সারপ্রাইজ এই 9টা ফিলিং এর মধ্যে 2-1টা ফিলিং জেনারেট করে। সারপ্রাইজ না, না ইজ অ্যান অ্যাকশন, ফিয়ার। ইট ইজ নেসেসারি। মানে দুঃখে থাকা, যে তুমি নাই, সো আমার জীবন কিচ্ছু নাই, রাইট সাইফুল? এটা আসলে খুবই ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর, কারণ আমাদের প্রিয়জনগুলো সারাক্ষণ আমাদের সাথে থাকে না। কিন্তু এই প্রিয়জন সারাক্ষণ সাথে থাকানোর একটা যুদ্ধ আমাদের কাপল গুলার মধ্যে আমরা দেখতে পাই। বাবা মা এটা বুঝলেও হাজব্যান্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, বন্ধু বন্ধু বোঝে না। তখন মনে বলে যে আমি ছাড়া তো ভালোই আছিস, আমি ছাড়া তো ভালোই আছো, এরকম না সাইফুল? সো হোয়াটস রং উইথ দ্যাট? তুমি ছাড়া যদি আমি ভালো থাকি, তুমি তো খুশি হওয়ার কথা যে ছেলেটা বা মেয়েটা আমি ছাড়া দুঃখে নাই, কিন্তু এটা আমার না ভালো লাগে না। এটা একটা রং ফিলিং, রং মেসেজ, আমাদের রিলেশনশিপ গুলাকে এটা এগুলো উইক করে আরো। সাইফুল, আচ্ছা তোমরা একটা ওয়ার্ড কেউ বলো নাই, স্যাক্রিফাইস। স্যাক্রিফাইসও মারাত্মক নেগেটিভ। স্যাক্রিফাইস যত করা হয় রিলেশনশিপ তত বেশি উইক হতে থাকে, কারণ স্যাক্রিফাইস মানেই হচ্ছে ত্যাগ করা কোনো কিছু, মারাত্মক ভ্যালুয়েবল কিছু ত্যাগ করা। সো আমরা যখন রিলেশনশিপের স্যাক্রিফাইস করা শুরু করি, তার মানে রিলেশনশিপের কোয়ালিটি স্যাক্রিফাইস করি। সো রিলেশনশিপের স্যাক্রিফাইস ইজ নেগেটিভ। এগুলা নিয়েও আমরা হয়তো বিস্তারিত আলোচনা করব। এবং স্যাক্রিফাইসের উল্টোটা কি? তাহলে স্যাক্রিফাইস না করলে তো রিলেশনশিপই টিকবে না, আমাকে অনেকে বলে। সেটা এই 9টা ফিলিং। এই 9টা ফিলিং যদি থাকে, তাহলে স্যাক্রিফাইসের, কম্প্রোমাইজের দরকার হয় না। অ্যাডজাস্টমেন্ট দরকার হয়, কিন্তু অ্যাডজাস্টমেন্টের উপরে রিলেশনশিপ যদি বেস করে, তাহলে অ্যাডজাস্ট করতে 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 এমন জায়গায় পৌঁছাবে রিলেশনশিপই থাকবে না। হ্যাঁ, মানে অ্যাডজাস্টমেন্ট, কম্প্রোমাইজ অ্যান্ড স্যাক্রিফাইস খুব কাছাকাছি। অ্যাডজাস্টমেন্ট দরকার হয়, খানিক খানিক সময়ে কম্প্রোমাইজ করতে হয়, কিন্তু রিলেশনশিপে যদি আমার রিলেশনশিপ অ্যাডজাস্টমেন্ট, কম্প্রোমাইজ আর স্যাক্রিফাইসের উপর বেস করে তৈরি হয়, তাহলে ধরে নাও সেই রিলেশনশিপ কিছুদিন পরেই ভেঙে যাবে, সেটা 3 দিন অথবা 3 বছর। এই 3টা জিনিসই হচ্ছে নাজুক করে দেয় রিলেশনশিপকে। কিরকম? আমি যখন মনে করো অ্যাডজাস্ট করছি যে আমার বিছানায় ঘুমাইতে ভাল লাগে না, আমার নিচে ঘুমাইতে ভাল লাগে, আমি অ্যাডজাস্ট করতেছি, হাজব্যান্ড উপরে ঘুমাই বা ওয়াইফ উপরে ঘুমাই, আমিও তার সাথে উপরে ঘুমাচ্ছি, এটা বেশি দিন ভাল লাগবে না। আমার ওয়েস্টার্ন ফুড ভাল লাগে না, আমার বাংলা খাবার ভাল লাগে। আমার হাজব্যান্ড বা বয়ফ্রেন্ড বা ওয়াইফ বা ফ্রেন্ড বা কলিগ সবাই সবাই শুধুমাত্র কেএফসি বিএফসিতে যায়। আমি অ্যাডজাস্ট করবো 1 দিন 2 দিন, পরে আর ভাল লাগবে না, বলবো তোরা যা, আর নাইলে আমার কথা শুনিস না, আমাকেও ভ্যালু দিস না, বাদ। সো অ্যাডজাস্ট আমরা করি সাময়িক সময়ের জন্য। স্যাক্রিফাইস করি কি ধরনের? যে তুমি প্রতিদিন অফিস থেকে লেট করে আসতেছো, ওকে আই অ্যাকসেপ্ট, আই আন্ডারস্ট্যান্ড, আমি স্যাক্রিফাইস করতেছি আমার সময়টাও। এটা কতদিন একজন ওয়াইফ করে? জিজ্ঞেস করে দেখো, যখন ব্রেকআপ হয়, যখন ফাইনালি ডিভোর্স হয়, তখন এই কথাই বেশিরভাগ বলা হয় যে 3 বছর সহ্য করছি, আর করবো না। রাইট অর রং বলো তো? জি স্যার। সো এই বেসটা কখন আসে যে 3 মাস সহ্য করছি, 3 দিন সহ্য করছি, 3 বছর 6 বছর সহ্য করছি? আর না, এই বেসটা আসে স্যাক্রিফাইস থেকে, এই কম্প্রোমাইজ থেকে এবং অ্যাডজাস্টমেন্ট থেকে। আমি কি ভুল বলছি না ঠিক বলছি? ইউ ক্যান চ্যালেঞ্জ ইফ ইউ ওয়ান্ট। আমাকে অনেকে চ্যালেঞ্জ করে। যেটা আমি বলতে চাইছিলাম, অ্যাডজাস্টমেন্ট বলতে যে একটা রেশিও থাকবে, দুটোর ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট থাকবে। যেহেতু আমরা আমাদের ন্যাচারাল ফিলিং করে না, যখন আমরা কমিউনিটি
দরকার এটা আমি মনে করি। কারণ মুভি যখন ম্যাচ করে না, অ্যাডজাস্টমেন্ট আমরা করতে পারি না দুই পক্ষ থেকে, তখন এটা এমনিতেই ব্রেক হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে কতদিন ভাই? অ্যাডজাস্টমেন্ট কেন করব? এরকম হতে পারে না, আমরা কি রিডিফাইন করতে পারি না বিষয়টা, যে ওকে আমি যখন বাসায় আসতেছি তখন ওয়েস্টার্ন ফুডটাই কিনে আনতেছি না, বাংলা ফুডই কিনে আনতেছি না, আমিও অ্যাডজাস্ট করতেছি না, ও অ্যাডজাস্ট করতেছে না, আমি দুটোই কিনে নিয়ে আসতেছি। ক্যান উই ডু ইট? ক্যান আই ডু ইট? আমি জাস্ট একটা ছোট এক্সাম্পল দিয়ে বোঝার জন্য চেষ্টা করছি। আমি তো এই আপনি যেটা বললেন যে এক্সাম্পলটা দিলেন, আমি তো সেটাতে বলছি একটা জিনিস। না, অ্যাডজাস্টমেন্ট হচ্ছে উল্টাটা, যে আমি আমার কোনো কিছুকে কেটে দিচ্ছি। অ্যাডজাস্টমেন্ট মানে হচ্ছে কোনো কিছু বাড়িয়ে দিচ্ছি বা কেটে দিচ্ছি, রাদার দেন আমি আমার প্রায়োরিটিটাও রাখছি, তারটাও রাখছি, এরকম প্ল্যানও করা যায়। কোচ আপনি যেটা বললেন এক্সাম্পল, মানে আমার কনসেপ্ট এরকম ছিল যে এটাই নাকি অ্যাডজাস্টমেন্ট। আর এই যে অ্যাডজাস্টমেন্টের কনসেপ্ট আপনি যেটা বললেন, আমার ইমাজিনেশন ছিল যে এটা অ্যাডজাস্টমেন্ট। রাইট। সো এগুলো খুবই কাছাকাছি, কমপ্লেক্স, কিন্তু আমরা যেটা বলতে চাই, আমরা মূলত বলতে চাই যে এই ধরনের কনসেপ্টগুলা ছাড় দেওয়া রিলেশনশিপে, স্যাক্রিফাইস করা, কম্প্রোমাইজ করা করলে আলটিমেটলি রিলেশনশিপগুলো উইক হয়। তাহলে আমরা এমন কাজ করছি রিলেশনশিপকে স্ট্রেনদেন করার জন্য, যেগুলো আসলে রিলেশনশিপকে উইক করে। আমরা এত বেশি অন্ধকারের মধ্যে আছি। আজকের সেশনে আমরা একটু আলোটা দেখার চেষ্টা করব যে কি কি দরকার হয়। আমরা বলেছি ফিলিং ক্যান কানেক্ট টু হিউম্যান বিং, ফিলিং ক্যান এনশিওর আ হ্যাপি রিলেশনশিপ বিটুইন টু হিউম্যান বিং। সেই ফিলিং এর এক নম্বর ফিলিং হচ্ছে ট্রাস্ট। বাকিগুলোর সিরিয়াল নাই, বাকিগুলা একটার পর একটা আসতে পারে, বাট উই বিগিন আ রিলেশনশিপ উইথ ট্রাস্ট। কি রিলেশনশিপ? হ্যাপি, মিউচুয়ালি হ্যাপি অ্যান্ড হারমোনিয়াস রিলেশনশিপ, যেখানে দুজনে আমরা সুখে আছি, এরকম রিলেশনশিপ। সেটার বিগিনিং হচ্ছে ট্রাস্ট। এখন ট্রাস্ট মানে কিন্তু ব্লাইন্ডলি বিলিভ করা না। ট্রাস্ট মানে শুধুমাত্র একটা ক্লারিটি থাকা যে সেই মানুষটা যাকে আমি ট্রাস্ট করছি সে আমার হ্যাপিনেস অ্যান্ড প্রসপারিটি চাই। শুধু এই বিশ্বাসটা আমার যদি থাকে যে সে চাই, তাহলে আমি তাকে ট্রাস্ট করি। আর এই ট্রাস্টটা যদি না থাকে, যে সে মনে হয় আমার ক্ষতি চাই, সে মনে হয় মাঝে মাঝে হ্যাপিনেস চাই, মাঝে মাঝে ক্ষতি চাই, অথবা এই জিনিসটা সে আমার হ্যাপিনেস চাচ্ছে না, এরকম বিষয় যদি থাকে, ইস্টেক রাইট, অ্যাফেকশন ইজ অ্যানাদার ফিলিং, এই বিষয়টা যদি কাজ করে, তাহলে আমার তার প্রতি ট্রাস্ট নাই। যখন আমার কারোর প্রতি ট্রাস্ট থাকবে না, যে সে আমাকে বুঝতেছে না আমি কত আনহ্যাপি হয়ে যাচ্ছি, এবং সে আসলে ইন্টেনশনালি এটা ফাইনালি করছে, এরকম যদি মাইন্ডসেট হয়ে যায় কারো সম্পর্কে, অনেকের বাবা মা সম্পর্কে এরকম মাইন্ডসেট হয়, তখন তার প্রতি আর ট্রাস্ট থাকে না, রিলেশনশিপটা তৈরি হয় না। তোমরা লিখে নিতে পারো নোট নিয়ে, যে ট্রাস্ট ইজ আ ফাউন্ডেশন ভ্যালু। ট্রাস্ট হচ্ছে ফাউন্ডেশন ভ্যালু অফ আ রিলেশনশিপ। এটা ছাড়া কোনো রিলেশনশিপ তৈরি হবে না, মুভও করবে না, এগাবেও না। এক্সকিউজ মি। ট্রাস্টের বিপরীতটা কি? মিসট্রাস্ট। এটা যদি আমরা একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি, ট্রাস্ট অ্যান্ড মিসট্রাস্ট। মনে করো তোমার ছোট ভাই, তুমি ছবি আঁকা কি করছো, ওখানে একটা গ্লাসের মধ্যে পানি আছে ওয়াটার কালারের, বিষয়টা অনেক গোছানো টোছানো আছে, কিছু লাগলেই পড়ে যেতে পারে। তুমি বলছো এসো না এসো না, এদিকে এসো না। সে এসে দেখতেছে, হঠাৎ করে সে চলে যাওয়ার সময় ঠিক কাচের গ্লাসটা ভেঙে পড়েও গেল, রং টং ছিটাই গেল, ম্যাসাকার অবস্থা। এখন তোমার ওর প্রতি ফিলিংটা কি আসবে এই ঘটনাটার পরে? যদি ট্রাস্ট থাকে, তাহলে তোমার ইমিডিয়েট ফিলিংটা হবে যে এ টেক কেয়ার, তোমার জন্য পায়ে কাজ না লাগে। কেন? কারণ ইউ বিলিভ ও ইচ্ছা করে এটা ভাঙে নাই, ইন্টেনশনালি ওটা ভাঙে নাই। আর তুমি যদি ওই সময় প্রচন্ড রেগে যাও, খেপে যাও, তার মানে ইউ মিসট্রাস্ট বেসিক্যালি। ইউ থিঙ্ক যে এটা ইন্টেনশনালি ভাঙছে, আমার এটা ক্ষতি করে দিল, ও বুঝলোই না, ও একটা দুষ্ট, একটা খারাপ, ও কখনোই আমার ভালো চায় না, ইন্টেনশনালি আমার এইখানে মেস করে দিয়ে চলে গেল। তখন তার মানে আমি মিসট্রাস্ট করি। তাহলে ট্রাস্ট করলে তার সাথে বিহেভিয়ারটা দেখো চেঞ্জ হয়ে যায়, লাভ টাইপের রিলেশন বিহেভিয়ার হয়। আর মিসট্রাস্ট করলে অ্যাঙ্গার টাইপের বিহেভিয়ার হয়। তাহলে অ্যাঙ্গার আর লাভের সিক্রেটটা কোথায় গেল? ট্রাস্ট অ্যান্ড মিসট্রাস্ট। এটা আরো সহজভাবে বোঝা যায়। আমার সাথে গ্লাস ভেঙে যায় অনেক সময়, কাচের গ্লাস, তখন তো মনে হয় ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট, আমি তো আমাকে মিসট্রাস্ট করি না, আমার ইন্টেনশনে ডাউট করি না। কিন্তু কাজের বুয়া যদি একটা কিছু কাচের জিনিস ভেঙে ফেলে, ছোট ভাই বোন যদি যখন ভেঙে ফেলে, প্রচন্ড রাগ হয়। কেন হয়? বিকজ উই স্টার্ট মিসট্রাস্টিং। আমরা মনে করো বিশ্বাস করি না তাদেরকে, ইন্টেনশনে বিশ্বাস করি না। এবং সেম থিং হ্যাপেন্স টু এভরি ওয়ান, যে কোনো ঘটনায়। যে তোমার অফিসের কলিগ তোমাকে একটা কিছু লেট করে সাবমিট করলো, বা তোমার একটা কমিটমেন্টকে সে ভুল করলো, সে কমিট করার পরে,
তুমি তখন তাকে যদি ট্রাস্ট করো, তার সাথে তোমার যে আলোচনা হবে, তাকে সুযোগ দেওয়াটা যেটা হবে, সেটা একরকম হবে। আর তুমি যদি তাকে মিসট্রাস্ট করো, তাহলে তাকে সুযোগ দেওয়াটা অন্যরকম হবে। তাকে হয়তো তুমি ফায়ার করতে চাবা, টিম থেকে বের করে দিতে চাবা, সবার সামনে প্রচন্ড রকম অপমান করবা, নানা রকম এরকম অ্যাকশন হবে। তাহলে দেখো তার সাথে আচরণটা কিরকম হচ্ছে, এটা ডিপেন্ড করছে ট্রাস্ট ফিলিংটার উপরে। দ্যাট আই ফিল সে আমার হ্যাপিনেস অ্যান্ড প্রসপারিটি নষ্ট করতে চায় না, সেও আমার হ্যাপিনেস অ্যান্ড প্রসপারিটি চায়। দ্যাট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট, অথবা সে এখন পারে নাই। এই ফিলিংটা হলেই ইউ ক্যান রিকভার ইমিডিয়েটলি। রাগ হলেও তুমি সাথে সাথে সুইচ করতে পারবা। আর রাগ যদি না হয়, আলহামদুলিল্লাহ, বিকজ অফ ট্রাস্ট। সেটা বাবা মার ক্ষেত্রেও। বাবা মা তোমাকে সিএসসি পড়াতে চাচ্ছে, তুমি পড়তে চাচ্ছ না। বাবা মা তোমাকে বিয়ে দিতে চাচ্ছে, তুমি করতে চাচ্ছ না। বাবা মা ওর সাথে বিয়ে দিতে চাচ্ছে না, তুমি করতে চাচ্ছ না। এই সময় যদি ট্রাস্ট থাকে বাবা মার প্রতি, তোমার ডিসকাশনটা একরকম হবে। ট্রাস্ট না থাকলে তোমার মনে হবে এদেরকে ছেড়ে আমি ভেগে চলে যাই। সেটা হতে পারে অন্য দেশে, অন্য জায়গায়, অন্য কারো সাথে, অথবা পৃথিবী ছেড়েই। চিন্তা করো, ট্রাস্ট কোনো মুখ্য ভূমিকা পালন করে ইভেন প্যারেন্টসদের সাথেও। তুমি যখন ট্রাস্ট করছো, তোমার বাবা মা যখন তোমাকে একটা অর্ডার করছে, চুজ করছে তোমার জন্য কিছু, তোমার আলোচনাটা, তোমার অ্যাকশনটা, রিয়াকশনটা হয় একরকম। মিসট্রাস্ট যখন করছো, তখন হয় আর এক রকম। কিন্তু দেখো, আমরা তো সবাই বিশ্বাস করি এটা মনে প্রাণে যে আমার বাবা মা আমার হ্যাপিনেস অ্যান্ড প্রসপারিটি চাই, তাহলে ক্যারি ইট। এই জায়গায় যদি আমরা ফান্ডামেন্টালি ফিরে আসি, তাহলে আমাদের রিলেশনশিপের ফাউন্ডেশন ভ্যালু স্ট্রঙ্গার হবে। ফাউন্ডেশন ভ্যালু ছাড়া রিলেশনশিপ যদি হয়, ইট উইল ব্রেক আপ এনি টাইম। ঠিক ফাউন্ডেশন ছাড়া যখন বিল্ডিং হয়, একটা তোমরা কি শুনেছিলা একটা বিল্ডিং এর ফাউন্ডেশনের মধ্যে রডের পরিবর্তে একটা অল্টারনেটিভ জিনিস ব্যবহার করা হয়েছিল, সেটা কি? বাঁশ। ইয়াস, ইমরান অনেক খুশি হয়েছে ব্যাপারটা মনে পড়াতে। তো আমরা যারা রিলেশনশিপে ট্রাস্টের পরিবর্তে গিফট দিব, সুন্দর সুন্দর গোলাপ ফুল দিব, টাকা দিব, হীরা জহরত দিব, এগুলো সব বাস। এটা যে কোনো সময় তোমার বিল্ডিংকে, রিলেশনশিপকে ভেঙে চুরমার করে দিবে, সব বিলীন হয়ে যাবে। ইউ উইল স্টার্ট মিসট্রাস্টিং, অথবা সে তোমাকে মিসট্রাস্ট করবে। ট্রাস্ট ইজ দ্য ফাউন্ডেশন ভ্যালু। কোনো বাস বা এরকম কোনো বাসের মতো জিনিস কোনোভাবে বিল্ডিংকে স্ট্রং করবে না, রিলেশনশিপকেও স্ট্রং করবে না। এটা একদম বিল্ডিং এর ফাউন্ডেশনে যে পাইলিংটা থাকে সেটা। সো আমরা যাদেরকে প্রিয় মনে করি, তাদেরকে ট্রাস্ট করা জরুরি, যাদেরকে ছাড়া আমরা বাঁচতে চাই না, থাকতে চাই না পৃথিবীতে। আর নতুন রিলেশনশিপের বেলায় তোমাদেরকে বলবো, যদি ট্রাস্ট না হয়, গিভ আপ করো, ওখানে টাইম ওয়েস্ট করো না। যদি ট্রাস্ট করতে পারো যে মানুষটা আমার হ্যাপিনেস অ্যান্ড প্রসপারিটিতে কোনো রকম বিঘ্নিত করতে চায় না, বাট মাঝে মাঝে হয়তো পারবে না, এটা স্বাভাবিক, হিউম্যান বিং সবসময় পারে না, তাহলে তার সাথে তুমি অন্য ফিলিংগুলো ট্রান্সফার করা শুরু করো। আর যদি ট্রাস্টটা না জাগে তার প্রতি, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। এটা হচ্ছে এক্সটার্নাল, অন্য মানুষদের ক্ষেত্রে, নতুন মানুষদের ক্ষেত্রে। আর ইন্টারনাল যাদের ছাড়া আমি আসলে কল্পনাই করি না, তাদের প্রতি যদি তোমার ট্রাস্টের কমতি থাকে, বাড়িয়ে দাও। দেখো রিলেশনশিপে ম্যাজিক হবে। এটা নিয়ে আরেকটা গল্প বলবো যদি সময় থাকে, ট্রাস্ট নিয়ে। এবার চলে যাচ্ছি সেকেন্ড ফিলিং এ, দ্যাট ইজ কেয়ার। কেয়ারটা সহজ ভাষায় আমি বাংলায় বলি, এখানে সুন্দর ডেফিনেশন আছে, ইউ উইল হ্যাভ দিস স্লাইড অ্যান্ড ভিডিও। কেয়ারটা হচ্ছে যত্ন করা। যত্ন বললে আমরা বুঝে যাই, এই যত্নটা আমরা অনেক সময় নিজে হাতে করি। এই যত্নটা অনেক সময় আমরা কারো মাধ্যম দিয়ে করি, অনেক সময় কথা দিয়েও যত্ন করা যায়। শুধু শো করা যে আই এম ইন্টারেস্টেড, আই হ্যাভ কনসার্নস ফর ইউ। আমরা বলি না আই ডোন্ট কেয়ার। এই আই ডোন্ট কেয়ারের বিপরীতটাই হচ্ছে যত্ন। আই কেয়ার, আমি হয়তো কিছু করতেই পারছি না, বাট স্টিল আমি খোঁজ নেওয়ার চেষ্টা করছি, স্টিল আমি তোমার সেই বিষয়টাকে বিনিষ্ট মানে নষ্ট করে দিচ্ছি না। এই যে তুমি হয়তো খুব সাজিয়ে গুছিয়ে একটা কিছু ড্র করছো, আমি হয়তো দূর থেকে দেখার চেষ্টা করছি যে আমি কাছে যাচ্ছি না, যেন তোমার ডিস্টার্ব না হয় ওই টাইমটাতে। এটাও কেয়ার। সো কেয়ার নানাভাবে করা যায়, যত্ন আমরা নানাভাবে করি, এবং এই যত্নটা করতে হবে। তুমি যদি তোমার বাবা মাকে যত্ন না করো, তোমার বাবা মার সাথে তোমার রিলেশনশিপ স্ট্রং হবে না। কারণ আমরা সবাই মনে করি যত্ন তো আব্বা করবে, আমি শুধু সম্মান করব, বাবার মুখের দিকে তাকাবো না, আসসালামু আলাইকুম আব্বা, ওয়ালাইকুম আসসালাম আব্বা, দ্যাটস অল। এটা রিলেশনশিপ অবশ্যই অবশ্যই নাজুক করে, ফ্রেন্ডের সাথেও, কলিগদের সাথেও, বাবা মার সাথেও। সো যত্ন করতে হবে। কিন্তু ম্যাজিকটা হচ্ছে, এই যত্নটা অনেক সময় রিলেশনশিপে থাকে, অ্যাফেকশনটা থাকে না। এটা খুব কম থাকে, কারণ বাবা মাই এটা সর্বোচ্চ দিতে পারে, আর কেউ আমরা দিই না এই অ্যাফেকশনটা। কেন অ্যাফেকশন দিই না বলছি? স্নেহটা কি তাহলে? স্নেহটা হচ্ছে বেসিক্যালি যত্নই একটু ভ্যালু অ্যাড করে। কি?
যে যত্নটা আমরা নিজের হাতে করি সেটা হচ্ছে অ্যাফেকশন। ফর এক্সাম্পল, ছোটবেলায় মা যখন আমাকে এক্সপিরিয়েন্স করে, শীতকালে লেপের মধ্যে আমি পিশু করে দিয়েছি, মায়ের শাড়িও ভিজে গিয়েছে, শীতকালের এরকম ভিজিয়ে দেওয়া মানে বুঝতেছো ঠান্ডা বিরক্তিকর অবস্থা। মা কিন্তু পরের দিন রাতে তোমাকে বলে না "এই তুই ওই অন্য জায়গায় শো, তুই দোলনায় শো, তুই কাজের বুয়ার কাছে শো, তুই মামা খালুর কাছে পাঠাই দিই, তুমি যখন এরকম ছোট্ট তখন তোমাকে নিয়েই সে মা ঘুমায়"। সেই মা সাথে সাথে তোমার চেঞ্জ করে দেয়, নিজের চেঞ্জ করে, বিছানা চেঞ্জ করে, তারপরে আবার একটা কোমল জায়গা তৈরি করে নিজের হাতেই ঘুম পাড়াচ্ছে। এই মায়ের সাথে বন্ডিংটা এত স্ট্রং হওয়ার অন্যতম রিজন হচ্ছে মা অনেক বেশি অ্যাফেকশন দেয় আমাদেরকে, অনেক বেশি, অনেক। কিন্তু আমরা ব্যর্থ হই। আমরা মার জন্য হয়তো বিল্ডিং বানাই, দামি দামি শাড়ি কিনে নিয়ে আসি, মাকে হয়তো একটা সুপার 5 স্টার ওল্ড হোমে রেখে আসি, আমি অনেক ব্যস্ত এই কারণে, প্রচুর টাকা দিই, এটা কিন্তু যত্ন। কিন্তু মাকে নিজের হাতে ছোটবেলাকার মতো, মা যখন বৃদ্ধ হয়ে যাবে, মা যখন বিছানায় আবার সেই বৃদ্ধ অবস্থায় শিশুকালে ফিরে যেয়ে বিছানাতেই হয়তো মলমূত্র ত্যাগ করবে, সেটা যেন আমার হাতে করতে পারি। আমার হাতের এই মায়ের পায়ে জুতা পরিয়ে দেওয়ার সেবাটাকেই অ্যাফেকশন বলে। আলহামদুলিল্লাহ, আমাকে এই সুযোগটা আল্লাহ দিয়েছে। আমি আমার মাকে স্যান্ডেল পরিয়ে দিই, কারণ আম্মা স্যান্ডেল পরতে একটু প্রবলেম হয়, পা একটু হালকা আগের থেকে অবশ হয়ে যাওয়া, শক্তি কমে গিয়েছে। তো আম্মা যখন বাইরে যাই স্যান্ডেল খুলে রাখে, তখন আমি নিজে হাতে পরিয়ে দিই ইন্টেনশনালি। আম্মা চায় না যে আমি নিজে হাত দিই স্যান্ডেলে, বাট আমি এই সুযোগটা মিস করি না। আমরা 2-3 ভাই গেলে আমি দেখছি ভাইয়ারাও এটা ট্রাই করে, আমিও ট্রাই করি। সো দিস ইজ অ্যাফেকশন। কেন? এই অ্যাফেকশন আমাদের মধ্যে কানেকশনটা আরো স্ট্রং করে। আমাকে বলতে হয় না আম্মা আই লাভ ইউ, আম্মাকে বলতে হয় না আম্মা আমাকে ভালোবাসে, আমাকে অন্য কিছু কিনতেও হয় না, 5 স্টারে খেতেও হয় না এই সুখ পাওয়ার জন্য। আমি আর আম্মা যখন ডক্টরের কাছ থেকে সিএনজিতে আসি, দুজন মিলে আমাদের মাঝখানে যে গল্পটা হয়, যে ফিলটা ফিল করি আমরা, দিস ইজ আউটস্ট্যান্ডিং, মোর দ্যান আ 5 স্টার রেস্টুরেন্ট। সো চিন্তা করে দেখো, এই অ্যাফেকশনটা আমরা কোনোদিন বড়দেরকে দিই না। আমরা কি কোনো শিক্ষককে অ্যাফেকশন দিই? আমরা কি কোনো আমার বড় ভাই বোন বা আমরা জুনিয়র অফিসার হয়ে আমার সিনিয়র অফিসারকে দিই না? এই মিসিংটা থাকার কারণে আমাদের রিলেশনসগুলো আস্তে আস্তে কমার্শিয়াল হয়ে যাচ্ছে, একটু নাজুক হয়ে যাচ্ছে। আমরা এটা মিস করি। আমরা ভুল শিখি ছোটবেলা থেকে যে বড়রাই শুধু স্নেহ করবে। নো, এটা সব রেসিপ্রোকাল। আমি যে 9টা ফিলিং বলবো, অল ফিলিং আর রেসিপ্রোকাল। তোমাকে দিতে হবে, রিসিভ করতে হবে। সো অ্যাফেকশন প্লেস আ ভাইটাল রোল, যেটা বলতে পারো সব রিলেশনশিপে মিসিং। হাজব্যান্ড ওয়াইফ, ওয়াইফ হাজব্যান্ড তো ইম্পসিবল, অ্যাফেকশন করবেই না। কিন্তু আমার ছোট ছেলে যখন আমাকে এখন আমার মুখে কিছু লেগে গেলে ও মুছে দেয়, ওই যে ও আমার সাথে যেটা করে, ভেরি ইন্টারেস্টিং। তোমরা কেউ দেখেছো কিনা জানি না, পিকে মুভিতে হচ্ছে আমির খান ওই দুধ, আইসক্রিম আর দুধ খাওয়ার পরে ওর এখানে লেগে যায়, তো ওটা হচ্ছে নায়িকা মুছে দেয় একবার, তো ও তারপরে ইন্টেনশনালি লাগায় আবার মুছে দেয়। হ্যাভ ইউ সিন দ্যাট সিন? একটা গানের মধ্যে, হ্যাঁ। তো ও উমায়ের এই গানটা আমার সাথে দেখেছে কয়েকবার। তো এখন আমি যখনই দুধ খাই, আমার এখানে একটু লেগে গেলেই ও মুছে দেয় এবং ও রেডি থাকে, বলে তুমি একবার খাবা আর আমি মুছে দেবো, ওটা ওর স্টাইল। এটা কিন্তু আমার খুব ভাল লাগে। এটা কিন্তু $1 বিলিয়ন দিয়ে এই ফিলিংটা তুমি জেনারেট করতে পারবা না। হ্যাঁ, $1 বিলিয়ন ফিলিং $1 বিলিয়ন মতো, ডলারের মতো, বাট এই যে ফিলিংটা, এটা এত বেশি এত বেশি কানেকশন তৈরি করে, হ্যাপিনেস অ্যান্ড পিস জেনারেট করে, এটা আনবিলিভেবল। অ্যান্ড ইউ হ্যাভ টু ডু ইট উইথ, মানে বোথ দ্য পারসন। তোমাকে এনশিওর করতে হবে তুমি করছো, তাকেও এনশিওর করতে হবে সে স্নেহ করছে। ভেরি ইম্পর্ট্যান্ট। সো স্নেহ আর যত্নের আমরা সম্পর্ক এবং পার্থক্য আই হোপ বুঝতে পেরেছি। আম, আমার কথা এখনো স্পষ্ট শুনতে পাচ্ছ তো? ওকে। সো আমরা যাচ্ছি 4 নাম্বার ফিলিং এ। আমাদের আরো 5টা ফিলিং আছে। 4 নাম্বার ফিলিং রেসপেক্ট, ইউ অল নো, অলরেডি বলেছো। রেসপেক্ট আমরা জানি সম্মান, এবং সম্মান করা যায়। সো রেসপেক্ট নিয়ে আমি বেশি কথা বলবো না। তুমি একবার চিন্তা করে দেখবা, তোমাকে যখন রেসপেক্ট করা হয়, ডু ইউ ফিল গুড? তোমার ভাল লাগে? ডু ইউ ফিল ওয়েলকামড? তোমার কি সেখানে মনে হয় যে সে তোমাকে একসেপ্ট করে? রেসপেক্ট করলে কি তোমার তার সাথে কানেকশনটা বাড়ে? যদি তাই হয়, তুমি যখন রেসপেক্ট করো তারও সেম ফিলিং হয়। সো ডু নট মিস দ্য চান্স। সে তোমার ছোট হোক, সে তোমার সন্তান হোক, সে তোমার ছোট ভাই বোন হোক, অথবা তোমার কলিগ হোক যে তোমার নিচে কাজ করে। নিচে তো আসলে কেউ কাজ করে না, এটা আমরা বাংলায় বলে থাকি যে আমার নিচে কাজ করে বা আন্ডারে কাজ করে। এটা আন্ডার না, উই আর অল টুগেদার, উই ওয়ার্ক ইন আ টিম।
সো টিমের যেই জুনিয়র হোক না কেন তাকেও তুমি রেসপেক্ট করতে পারো, শুধু স্যারকে ইয়েস স্যার না বলে। রেসপেক্ট, দ্যাট ইজ আ ম্যাজিক, এমন রেসপেক্ট করা যায়। রেসপেক্টের সাথে আর একটা জিনিস অ্যাড আছে যেটা আমরা একটু পরে দেখতে পাবো। 5 নাম্বার ফিলিংটা হচ্ছে গ্লোরি, এবং খুব ইম্পর্টেন্ট এই গ্লোরি ফিলিংটা, যেটা অলমোস্ট মিসিং। এটা শুধু বাবা মার সাথে হয়। সন্তান যখন কোনো কিছু অ্যাচিভ করে, বাবা মা কি খুশি হয় নাকি জেলাস হয়? স্যার খুশি খুশি হয়। হয় স্যার। কিন্তু একটা কলিগ যখন আর মানে প্রমোশনটা পেয়ে যায়, আমি যখন পাই না, তখন কি হয়? স্যার ডিপেন্ড স্যার, যে কলেজ যদি ভালো হয় তাহলে খুশি হবে, আদারওয়াইজ জেলা। কলিগ যদি ভালো হয় তাহলে খুশি হবে, এটা আমাদের ধারণা। আর আমাদের সায়েন্স অ্যান্ড রিসার্চ বলছে, আমার যদি তার প্রতি গ্লোরি ফিলিংটা হয় তাহলে আমি ভালো বোধ করব। সে সাকসেসফুল হয়েছে, আই ফিল গুড, তার একটা সাকসেস হয়েছে। এই ফিলিংটা যদি আমি ট্রান্সফার করতে পারি তাহলে তার সাথে রিলেশনশিপটা স্ট্রং হবে। আর তাকে যদি আমি জাজ করি ভালো মন্দ, পৃথিবীতে নোবডি ইজ ভালো মন্দ, পৃথিবীতে প্রত্যেকটা কাজই তার জন্য হয়তো ভালো, আমার জন্য হয়তো খারাপ, তার জন্য হয়তো খারাপ, আমার জন্য হয়তো ভালো। সো ভালো খারাপ আমরা জাজ করতে গেলে আমি রিজেক্টেড হয়ে যাব আগে, বিকজ আই হ্যাভ সো মেনি খারাপ। আমি এক্সপেক্ট করি তুমি খারাপের দিকেই কেন ফোকাস করতেছো, তুমি ভালো দিকে ফোকাস করো, আমি এই খারাপটা ইমপ্রুভ করবো। সেম থিং ফর আদার্স। আমরা অন্যজনকেও এই জায়গাটায় পৌঁছে দিতে পারি, ভালো এবং খারাপের এই ডিফারেন্সের ঊর্ধ্বে, যে সে অন্যায় করবে না, ঘুষ খাবে না, সেটাও থ্রু রিলেশনশিপ। সো আমরা আগেই যদি ভালো খারাপ জাজ করে ফেলি তাহলে গ্লোরি ইম্পসিবল, ট্রান্সফার হবেই না। বরঞ্চ আমাদের বেশিরভাগ সময় এটার উল্টাটা ট্রান্সফার হয়, সেটা হচ্ছে জেলাসি। এই জেলাসি ভাই বোনের সাথে ভাই বোনের হয়, বন্ধুর সাথে বন্ধুর হয়, কলিগের সাথে কলিগের হয়। ইভেন অনেক বসও তার নতুন এমপ্লয়ি ভালো করলে সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে ভয় পায়, মনে করে তার জায়গাটা নিয়ে নেবে। মিসিং থাকে গ্লোরি ফিলিংটা। এই ফিলিং মিসিং থাকলে যতই টাকা দাও না কেন, যতই তুমি ভালো বস হও না কেন, তোমার এমপ্লয়ির আউটস্ট্যান্ডিং পারফরমেন্স তুমি যদি হাইলাইট না করো, অ্যাপ্রিসিয়েট না করো, সেটাতে তুমি খুশি না হও, অন্যদেরকে না জানাও, তাহলে তুমি কোনোদিনই তোমার এমপ্লয়ের সাথে রিলেশনশিপ ভালো করতে পারবা না। ইউ ওয়ন্ট বি এবল টু বি আ গুড লিডার। অ্যানাদার ইম্পর্টেন্ট ফিলিং, গ্র্যাটিটিউড। এটা আমরা খুব কম সময় প্রকাশ করি বাবা মার সাথে, প্রিয়জনদের সাথে। এবং আমাদের বাংলাদেশে এটা কে কইছে আল্লাহ জানে, যে বন্ধুর বন্ধুর মধ্যে আবার থ্যাংক ইউ কি? কে বলছে তোমাকে এটা? বন্ধু হইলে থ্যাংক ইউ তালাক, ইম্পসিবল। এটা রিলেশনশিপকে কোনোভাবেই অ্যাপ্রিসিয়েট করে না। বন্ধু বন্ধু হইলে রাগ দেখানো যাবে, বাবা মার সাথে রাগ দেখানো যাবে, কিন্তু থ্যাঙ্কফুল হইলে থ্যাঙ্কফুল শো করানো যাবে না। এটা কে বলছে? আমার মনের মধ্যে এক গাদা থ্যাঙ্কফুলনেস, মনে করো তোমার প্রতি, তানভীরের প্রতি, কিন্তু তানভীরকে আমি কোনোদিন প্রকাশ করি নাই, যেহেতু আমরা বন্ধু। অথবা সে আমার আব্বা, এই আব্বাকে আবার বন্ধুকে থ্যাংক ইউ দেওয়ার কি হইলো, এই মনে করে আমি কখনোই দিই না। আমি বলি না যে এই কারণে আমি আপনার প্রতি কৃতজ্ঞ, তোমার প্রতি কৃতজ্ঞ, তোমার এই জিনিসটা আমার খুব ভাল লাগে, এগুলো কিচ্ছু বলি না, কারণ সে তো বন্ধু, সে তো আব্বা। তো যখন রেগে যায় তখন আবার দুর্দান্ত রাগ প্রকাশ করি, সে আব্বা হোক আর বন্ধু হোক। তাতে করে তানভীর আমার সাথে কি পেলো, কোন জিনিসটা শুধু রিসিভ করলো? আমার রাগ, আমার অ্যাঙ্গার। সে কোনোদিনই বুঝতে পারলো না আমি কতভাবে কৃতজ্ঞ। তখন তানভীর যখন সিদ্ধান্ত নেয়, ঠিক আছে তুমি যেহেতু এত অসন্তুষ্ট, তাহলে তোমার জীবনে আমি না থাকি, বা তোমাকে আমি এই জিনিসটা না দিই, তখন আবার মনে করি বাবা একটা এরকম করলাম আর তাই তুমি এরকম করলা, এত এত বেশি স্বার্থপর তুমি। ঠিক আছে, এই রিলেশনশিপ দূরত্ব তৈরি হয় বাবার সাথেও বন্ধুর সাথেও। রাইট তানভীর? জি স্যার। সো আমাদের গ্র্যাটিটিউড প্রকাশ করতে হবে নানা কায়দায়, নানা ফর্মে, গ্রিটিংস কার্ডে, ইমেলে, মেসেজে, ভিডিওতে, চিঠি লিখে, মুখে, জড়িয়ে ধরে, নানা ফর্মে, গিফট দিয়ে, গিফট না দিয়ে, হ্যান্ডিক্রাফট বানিয়ে, খাবার বানিয়ে। মানে এখানে গ্র্যাটিটিউড শো করার মধ্যে অনেক কিছু আছে। ইউ ক্যান অ্যাড কেয়ার, অ্যাফেকশন, নানা কিছু অ্যাড করে তুমি আরো বেশি গ্র্যাটিটিউড শো করতে পারো। আর যত বেশি গ্র্যাটিটিউড শো করবা, সেই মানুষটা তোমাকে আরো বেশি সেই কাজগুলোই উপহার দিতে থাকবে যে কাজগুলোর কারণে তুমি তার প্রতি থ্যাঙ্কফুল। আর এটা যদি কমিউনিকেট করতে ভুল করো, রিলেশনশিপ আসলেই স্ট্রং হবে না, কঠিন মুহূর্তগুলোতে আরো বেশি নাজুক হয়ে যাবে। সেভেন্থ, গাইডেন্স, যেটা আমরা ইম্পসিবল করি না, এটার পরিবর্তে একটা কাজ করি। গাইডেন্স হচ্ছে তুমি যখন মনে করছো স্যার আপনার সেশন শেষ করার কথা ছিল 5টায়, আপনি 8 মিনিট বেশি টাইম নিয়েছেন, স্যার আপনাকে 2 মিনিটের বেশি দেওয়া যাবে না, আপনি প্লিজ যদি 5টা 10-এর মধ্যে শেষ করেন তাহলে আমরা খুবই গ্রেটফুল হব, এবং আপনার সেশনটাও 1 ঘন্টার মধ্যে শেষ হয়, সেটা অনেক ওয়াইজ হয়। সেটা এখনই বলা যেতে পারে 8 মিনিটের মাথায়। অথবা আমাকে একা
শেষে ফিডব্যাক যখন দেওয়া হবে আমাকে, তখনও বলা যেতে পারে, দোলন আমাকে বলতে পারে যে স্যার আপনার সেশনটা অনেক দীর্ঘ হয়ে গিয়েছে, এটা 40 মিনিটস হলে সব থেকে ভালো হয়। দিস ইজ গাইডেন্স। আর দোলন যখন এটা আমাকে এরকম সুন্দর করে বলবে, তখন আমার দোলনের প্রতি একটা নতুন ফিলিং তৈরি হবে যে দোলন গাইড মি, কেয়ার অ্যাবাউট মি। দোলন উল্টোটা করছে না। গাইডেন্সের উল্টোটা কি বলতো? নো, কাছাকাছি। উল্টো অর্ডারও উল্টো হতে পারে, বাট একদম সরাসরি একটা উল্টো আছে। মিসগাইড স্যার। গিবদ ভাই, গিবদ। প্রবলেম ইস্তিয়াকের, আমি কইতাছি তানভীর রে। এই তানভীর জানো ইস্তিয়াক তো ড্যাশ অ্যান্ড ড্যাশ অ্যান্ড ড্যাশ। তানভীর বলতেছে হ্যাঁ সে তো ড্যাশ। তখন আমরা খুব আনন্দ পাইলাম, আলটিমেটলি কিছু এলো না। কদিন পরে তানভীর বললো এই তোকে তো ড্যাশ ড্যাশ বলে এজাজ স্যার। তখন তো ইস্তিয়াক শেষ, যে উনি এত বেশি আমাকে পছন্দ করে, এত বেশি ভালো ভালো কথা বলে, এরকম ড্যাশ বলে দিল। কিন্তু আসলে ওইটা ড্যাশটা ঠিক আছে, কিন্তু যেগুলো আমি প্রশংসা করি ওগুলোও ঠিক আছে, কিন্তু সব ভেঙে চুরমার হয়ে গেল। ইস্তিয়াক কোনোদিন আর আমার প্রতি সেই আকর্ষণ ফিল করবে না, ইন্টারেস্ট ফিল করবে না টু বিল্ড আ রিলেশনশিপ। চিন্তা করো, একটা ফিলিং রিলেশনশিপ ভেঙে দিতে পারে। রাইট অর রং ইস্তিয়াক? রাইট স্যার। যে এইগুলো আমরা ভাবি না। আমরা সবাই সময় ম্যাটেরিয়ালিস্টিক ভাবি, যে কত দামি জায়গায় খাওয়াতে পারলাম, কত বেশি বাড়ি, কত টাকা দিতে পারলাম, এগুলোর উপরে নাকি রিলেশনশিপ অনেক ডিপেন্ড করে। না, এগুলো দরকার, ডেফিনেটলি দরকার, কিন্তু রিলেশনশিপ ডিপেন্ড করে বিয়ন্ড দোজ মেটেরিয়াল। আমি বলবো এই 9টা ফিলিং, এই 9টা ফিলিং ম্যাজিক্যাল। এটা খুব চ্যালেঞ্জিং। তুমি চাইলেই এটা একজনকে 9টা ফিলিং দিতে পারবা না, চাইলেই তুমি রিসিভ করতে পারবা না। তোমাকে এটার পিছনে ইনভেস্ট করতে হবে। প্রচুর রিহার্সেল, প্রচুর প্র্যাকটিস, প্রচুর টাইম, প্রত্যেকটার জন্য প্রচুর পরিমাণে সময় দিতে হয় একজনকে ট্রান্সফার করার জন্য। এই ফিলিংগুলো এত ব্যস্ততা দেখালেই 9টা ফিলিং ট্রান্সফার হয় না। কিন্তু আমরা প্রিয়জনদের প্রতি কত ব্যস্ততা দেখাই, সো সেখানেও ডিস্টেন্স তৈরি হয়। অনেক দূরে থেকেও কাছে থাকা যায় কিভাবে? এই 9টা ফিলিং দিয়ে। কারণ ফিলিং দিতে বডির স্পর্শ লাগে না, এখানে কোনোটাই টাচ ফিলিং না, এটা প্রত্যেকটাই স্পিরিচুয়াল ফিলিং ফ্রম সোল অ্যান্ড ইনার সেলফ। রেভারেন্স যেটা বলেছিলাম, এরপরে আর একটা ফিলিং আছে এবং আমরা শেষ করব। শুরুর দিকে মাঝামাঝি রেসপেক্ট মানে বলেছিলাম বন্ধুরা সম্মান, সবাই জানি। রেভারেন্স মানে হচ্ছে শ্রদ্ধা। এবার আমি দু একজনের সাথে শুনতে চাবো যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স অর রিলেশন বিটুইন সম্মান আর শ্রদ্ধা, নাকি দুটো সিনোনিমাস, সমার্থক শব্দ? রেভারেন্স মানে শ্রদ্ধা, যদিও তোমরা স্ক্রিনে লেখা দেখতে পাচ্ছ ডিপ রেসপেক্ট হচ্ছে রেভারেন্স। ইয়েস, রেভারেন্স আসলে শো করা যায় না, রেসপেক্ট শো করা যায়। আমরা উঠে দাঁড়ালাম, সালাম দিলাম, এরকম অ্যাকশনের মাধ্যমে শো করা যায়। রেফারেন্সটা হচ্ছে অন্তরে, গভীরে, যেটা অটোমেটিক প্রকাশ পায় আমার প্রত্যেকটা আচরণে, প্রত্যেকটা সিদ্ধান্তে রেফারেন্স বা শ্রদ্ধাটা প্রকাশ পায় তার জন্য। এবং এটা আসলে অনেক বেশি ট্রাস্ট থেকে জন্ম নেয়। আমি যখন ক্লিয়ার ধারণা আছে যে সে যতই অন্যায় করুক না কেন, যতই মিথ্যা বলুক না কেন, আই নো সে চায় না, সেটা আমি মনে প্রাণে আমি বিশ্বাস করি, সে কারণে আই হ্যাভ দ্যাট ফিলিং অফ ডিপ ট্রাস্ট, ক্রিয়েটস ডিপ রেসপেক্ট, রেজাল্টস রেভারেন্স। শ্রদ্ধা এটা আলাদা। চিন্তা করে দেখো, একজন হাজব্যান্ডের যদি একজন ওয়াইফের প্রতি রেভারেন্স থাকে, একজন বসের যদি তার নিচের এমপ্লয়ি স্কেলে রেভারেন্স থাকে, একজন টিচারের যদি তার স্টুডেন্টের জন্য রেভারেন্স থাকে, তাহলে রিলেশনশিপগুলো কত স্ট্রং হবে। কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হওয়ার চান্সই নাই, আন্ডারস্ট্যান্ডিংয়েরও দরকার নাই। শ্রদ্ধা, ডিপ রেসপেক্ট। নেক্সট, নাম্বার 9 অ্যান্ড লাস্ট ওয়ান, লাভ। আনফর্চুনেটলি লাভ সম্পর্কে আমাদের সব থেকে কম ধারণা থাকার কারণে আমাদের লাভ দিয়ে কোনো লাভ হয় না। কেন? বিকজ আমরা এই 9টা ফিলিং বাদ দিয়ে লাভ দিয়ে শুরু করি, বলি আই লাভ ইউ, অ্যান্ড ইট ক্রিয়েটস আ প্রবলেম। কেন? কারণ আমাদের বাচ্চারা বুঝতেই পারে না, কারণ এই তো কোনোদিন এই সেশন হয় না, পার্টিসিপেট করে না, আবার করলে ভুলে যায়। আই ফাউন্ড সামওয়ান ইয়াস্টারডে যে আমার এই সেশন করার পরেও এমন কাজ করছে লাভ পাওয়ার জন্য, একদম বাংলা সিনেমার মতো বলতেছে ভালোবাসা দিবি কিনা বল। আই হ্যাভ এভিডেন্স, আমি দেখছি যে না দিলে এরম আমি সব মানুষকে বলে বেড়াবো, আর কমন থ্রেড দিচ্ছে আমি মরে যাব, সুইসাইড করব যদি না ভালোবাসিস আমাকে। কেন? ইমাজিন, কেন এই লাভ দেওয়া এবং নেওয়ার জন্য এরকম করছি আমরা? কারণ আমরা তো জানি না যে এই লাভ করা যায় না।
লাভ দেওয়া যায় না একজন আরেকজনকে। লাভ জেনারেট হয় অটোমেটিক্যালি। কিভাবে, কখন? যখন এই যে 8টা ফিলিং আমরা ফুলফিল করব, এই 8টা ফিলিং যখন একজন আরেকজনকে দেবে, সে তখন মনে করবে ও ইয়েস, মনে হয় ইশতিয়াক আমাকে ভালোবাসে। আমি যখন ইশতিয়াককে এই 8টা ফিলিং দিব, তখন ইশতিয়াক বলবে ও ইয়াস, কেউ আমাকে বোঝাইতে হবে না স্যার, আপনাকেও প্রমাণ করতে হবে না, আই নো ইউ লাভ মি, আই নো না, আই ফিল দ্যাট you love me. কেন? Because of those 8 feelings. So these 8 feeling can create love. অটোমেটিক লাভ করা যাবে না, লাভের কোনো অ্যাকশন নাই এখানে। যেমন তন্ময়কে আমি এই কাজটা দিই সবসময়, যে তন্ময়, ইফ ইউ লাভ মি রাইট নাও, এখন ভালোবেসে দেখাও। তন্ময় বলে স্যার এখন তো ভালোবেসে দেখানো যাবে না, আমি তো ভালোবাসার কোনো অ্যাকশন জানি না। এসে পৃথিবীতে ভালোবাসার কোনো অ্যাকশন নাই, বাট ওই 8টা ফিলিং এর অনেক অ্যাকশন আছে। এই 8টা ফিলিং যখন আমরা ট্রান্সফার করব, তখন আমরা লাভ ফিল করবো ইচ অ্যান্ড আদার, তখনই আসলে ম্যাজিকটা হবে। লাভ শুড বি বেসড অন দিস 8 ফিলিংস। লাভ আমরা যেহেতু করতে পারি না কিন্তু করতে চাই, তখন কি বলি বলতো? একটা মানে ইয়াং ছেলে, একটা ইয়াং মেয়ে যখন ভালোবাসে, ভালোবাসা প্রমাণ করার জন্য শেষমেশ কি করে? গেস কি করে? মানে পরিস্থিতি অনুযায়ী অ্যাকশন হয়। ফর এক্সাম্পল, কমন অ্যাকশন গুলা কি? মানে ভালোবাসার শেষ সমাপ্তি স্যার বিয়ে স্যার। নো, মানে সে বিয়ে তো হচ্ছে না, বুঝতেছে না যে আমি তোমাকে ভালোবাসি। বোঝানোর জন্য, প্রমাণ করার জন্য কি অ্যাকশন নিই আমি? হ্যাঁ হ্যাঁ, ইশতিয়াক ইজ রাইট, ইশতিয়াক ইজ রাইট। কমন হচ্ছে পোস্ট, ইয়েস। হাত কেটে একদম রক্তাক্ত করে, রক্ত দিয়ে চিঠি লিখে আমরা প্রমাণ করার চেষ্টা করি, দেখ কত ভালোবাসি আমি, রাইট? 3 দিন খায় না, 14 দিন খায় না, না খেয়ে প্রমাণ করার চেষ্টা করি। কেন? কারণ আমরা তো জানি না যে ভালোবাসা প্রমাণ করার জন্য 8 ফিলিং ট্রান্সফার করতে হবে, আর 8 ফিলিং এর একটা মিসিং হলে ভালোবাসা নাই, সেটা প্রমাণিত হয়ে যাবে। কিন্তু যেহেতু আমাদের জানা নেই, প্রমাণ তো করতে হবে, সেজন্য এইভাবে প্রমাণ চেষ্টা করি আমরা। প্রচুর বাবার টাকা পয়সা বিক্রি করে প্রচুর গিফট দেওয়ার চেষ্টা করি। কেন? টু ইনশিওর লাভ। কিন্তু এটা লাভ হয় না, এটা আমাদের জানা নাই, এটা লাভ ইনশিওর হয় না। হ্যাঁ, একটা ইনফ্যাচুয়েশন তৈরি হয়, একটা ফ্যাসিনেশন তৈরি হয়, যেগুলো খুবই ক্ষণস্থায়ী, রিলেশনশিপ টেকসই করার জন্য কোনো ভূমিকা পালন করে না। ফাইনালি আমরা কি করি? সুইসাইড করি, বলি যে জীবন দিয়ে গেলাম প্রমাণ করার জন্য দ্যাট আই লাভ ইউ, রাইট? জি স্যার। এবং একমাত্র রিজন হচ্ছে রিলেশনশিপ সম্পর্কে এই ধারণাটা না থাকা, যে 8টা ফিলিং লাভ জেনারেট করে, অন্য অন্য কোনো কিছু না লাভ জেনারেট করে না, এগুলো অন্য ফিলিং, অন্য যেগুলো জেনারেট করে। আর ওগুলো রিলেশনশিপকে টিকিয়ে রাখে, রিলেশনশিপকে টেকসই করে না। সো রিলেশনশিপকে তুমি টিকিয়ে রাখবা কতদিন, নাকি আসলে টেকসই করা শুরু করবা, ইটস আপ টু ইউ। সো আই উইল রিকোয়েস্ট ইউ রাইট নাও টু আস্ক কোশ্চেন। আই নো ইউ হ্যাভ কোশ্চেন্স। আমার এর থেকে আমি সেশনটি শেষ করছি, বাট এই সেশনটা কিন্তু খুবই হাইলাইটস, মানে একটা ম্যাচ দেখানোর জন্য যেমন হাইলাইট দেখলে আমরা বুঝে যাই, ওরকম। কিন্তু ম্যাচের পুরো টেস্ট পেতে হলে উই নিড মোর সেশনস। রিলেশনশিপ ম্যানেজমেন্টের মিনিমাম উই নিড 5 ডিফারেন্ট সেশনস, 5 আওয়ার্স অ্যাট লিস্ট, তাহলে আমরা একটা জায়গায় পৌঁছতে পারি। সো আই হোপ অ্যাটলিস্ট যাদের আমাদের সময় নেই, আগের কোনোদিন দেখা হবে না, তারা নিজেরা দায়িত্ব নিয়ে এই 9টা ফিলিং রিসার্চ করবা, বোঝার চেষ্টা করবা। যেমন ট্রাস্টের উপরেই উই হ্যাভ ওয়ান সিঙ্গেল লেকচার। ট্রাস্টটা না বুঝে ট্রাস্ট করলে সেই ট্রাস্ট কখনোই কাজে দেয় না, এটা ব্লাইন্ড বিলিফ হয়, যেটা ওয়ার্ক করে না।